ভবিষ্যতে নেতাকর্মী আক্রান্ত হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রদলের সভাপতির। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানো সম্ভব, মন্তব্য দুদক চেয়ারম্যানের। ডলার রেট বাজার ভিত্তিক করার ঘোষণা দিল কেন্দ্রীয় ব্যাংক। সর্বজনীন পেনশন স্কিমে এককালীন উত্তোলনে পরিবর্তন। যশোরে কাচ্চি ডাইন, আড্ডাখানা, জলযোগ সহ 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা। কোরবানি ঈদ উপলক্ষে এবার জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির শুটিং হচ্ছে মহেশপুরে। 6 কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ। ভারতের আরও 27 জায়গা নিজেদের দাবি করে নাম পরিবর্তন করল চীন। দর্শক, রাতের রাজধানী আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018 থেকে 19 সেশনের শিক্ষার্থী ও ছাত্রদলের স্যার এএফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। শাম্যের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার ছাত্রদল রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করে, যা মধুর ক্যান্টিন ও উপাচার্য চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিব বলেন, খুনিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, ভবিষ্যতে কোনো নেতাকর্মী আক্রান্ত হলে সরকার পতনের আন্দোলনে নামবে ছাত্রদল। একই সঙ্গে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগও দাবি করা হয়। এর আগে কেন্দ্রীয় মসজিদে শাম্যের জানাজা অনুষ্ঠিত হয়। হত্যাকাণ্ডের পর পুলিশ পান্থপথের একটি হাসপাতাল থেকে তামিম মল্লিক ও পলাশ নামের 3 জনকে আটক করে, যারা মাদক সেবনের উদ্দেশ্যে ঘটনাস্থলে গিয়েছিল বলে জানায় পুলিশ। আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বুধবার সংস্থাটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে দুদক। পাশাপাশি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককেও ফেরানোর চেষ্টা চলছে। এজন্য ইন্টারপোলের সহায়তা নেবে দুদক। তিনি আরও বলেন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দুদকে তলবের সাড়া দেননি। এছাড়া তিনি কোনো প্রতিনিধিও পাঠাননি, তাই তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার ঘোষণা দিয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি জানান, গত 9 মাসের রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি ছাড়াই বিনিময় হার স্থিতিশীল রয়েছে। এমন পরিস্থিতিতে বাজারের উপর নির্ভর করে ডলারের মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ব্যাংকারদের তা জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, হঠাৎ করে ডলারের রেট অনেক বেশি বেড়ে যাবে না। বর্তমানে রেট প্রায় 122 টাকায় রয়েছে এবং এর কাছাকাছি থাকবে। ডলারের মূল্য দেশের বাস্তবতা অনুযায়ী নির্ধারিত হবে, বাইরের প্রভাব এতে পড়বে না। এছাড়া তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আগামী জুন নাগাদ 133 কোটি ডলার কিস্তি দেবে। গভর্নর আরও বলেন, কিছু সিন্ডিকেট বাজার অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তদারকি জোরদার করবে এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পেনশন স্কিমে চাঁদাদাতা ব্যক্তি পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর চাইলে তার মোট জমা করা অর্থের সর্বোচ্চ 30% অর্থ এককালীন উত্তোলনের সুযোগ পাবেন। বুধবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভায়। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল এবং স্কিমগুলো আরও সহজে অংশগ্রহণমূলক করতে আরও কিছু সিদ্ধান্ত হয়েছে। প্রবাস ও প্রগতি পেনশন স্কিমে অংশগ্রহণকারী অনেকের মাসিক আয় তুলনামূলকভাবে কম হওয়ার এই দুটি স্কিমের সর্বনিম্ন মাসিক চাঁদার হার 2000 টাকা থেকে কমিয়ে 1000 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রগতি স্কিমে অংশগ্রহণকারীদের মধ্যে যাদের মাসিক আয় বেসরকারি খাতের কর্মকর্তাদের গড় মাসিক আয়ের চেয়ে বেশি, তাদের সুবিধার্থে মাসিক সর্বোচ্চ জমার পরিমাণ 10,000 টাকা থেকে বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় চুক্তিতে নিয়োজিত কর্মীদের প্রগতি পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে সর্বজনীন পেনশন স্কিমের একটি ইসলামিক ভার্সন চালু করার বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। যশোর সহ আঞ্চলিক সংবাদ।
যশোর শহরের জনপ্রিয় 3টি খাবার রেস্তোরাঁ, কাচ্চি ডাইন, আড্ডাখানা ও জলযোগ সহ 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা হয়েছে। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এই প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, অপর্যাপ্ত স্যানিটেশন এবং খাদ্যের মানে গুরুতর অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে সম্প্রতি কাচ্চি বাই সহ 3টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই আদালতে মামলা করা হয়। কালে আমরা যে অসঙ্গতি দেখতে পেলাম, সেখানে আপনার নিম্নমানের পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে। ওনাদের কর্মচারী যিনি মানে খাদ্য প্রস্তুত করার মেন, উনি খালি গায়ে, মানে কোনো প্রকার কাপড় ছাড়াই খালি গায়ে এবং ঘরমুক্ত অবস্থায় উনি এই খাদ্য পরিবেশন উৎপাদনে জড়িত আছেন এবং ওনাদের পরিবেশটা একেবারে নিম্নমানের। এই অবস্থায় খাদ্য পরিবেশন করা ওনাদের ঠিক হয়নি। এই কারণে আমরা নিরাপদ খাদ্য আইন 2013 এর 33 ধারা মোতাবেক ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছি। আগামী 17ই মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে যশোরের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে যশোর শহরের লালদিঘির পাড় বিএনপি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের জেলা আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান। বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মনিরুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক মনির হোসেন। আগামী 16ই মে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং 17ই মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে যশোরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের পিটিআই হলরুমে বুধবার কর্মশালা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রৌনক জাহান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান সহ অন্যরা। ঝিনাইদহ মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের দত্তনগর কুশাডাঙ্গা কৃষি ফার্মের বটতলায় আগামী 16 থেকে 18ই মে 3 দিনব্যাপী জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং হবে। প্রখ্যাত টিভি উপস্থাপক হানিফ সংকেত বুধবার এই স্থান পরিদর্শন করেন। দত্তনগর রেস্ট হাউসে হানিফ সংকেত মহেশপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দত্তনগর কৃষি ফার্মের উপপরিচালক সহ দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। খেলার সংবাদ। শেষ মুহূর্তে চলতি আইপিএলে দল পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে মুস্তাফিজকে স্কোয়াডে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 6 কোটি রুপিতে তাকে দলে টেনেছে এই দলটি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি, যদিও নিলাম থেকে তার প্রতি আগ্রহ দেখায়নি কেউ। মূলত ভারত পাকিস্তান সংঘাতের পর আইপিএলের নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন তিনি। বুধবার এক বিজ্ঞপ্তিতে আইপিএল কর্তৃপক্ষ মুস্তাফিজের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। আইপিএল এর নিয়ম অনুযায়ী শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে মুস্তাফিজকে খেলাতে পারবে দিল্লি। 6 কোটি রুপিতে দল পেয়ে বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজই এখন সবচেয়ে বেশি টাকায় আইপিএল এ ডাক পাওয়া ক্রিকেটার। আন্তর্জাতিক সংবাদ। সম্প্রতি ভারতের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের 27টি জায়গার নাম এককভাবে প্রকাশ করেছে চীন। যে অঞ্চলগুলোর নামকরণ চীন করেছে তার অধিকাংশই ভারতের মধ্যে, আর এসব এলাকা চীনের মানচিত্রে যুক্ত করেছে তারা। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বেইজিংয়ের এই প্রচেষ্টাকে অকার্যকর ও হাস্যকর বলে অভিহিত করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গত 11 থেকে 12 মে অরুণাচল প্রদেশের 27টি এলাকার নাম নতুন করে রাখে চীন। এরপর সেগুলো প্রকাশ করে চীনের সিভিল এভিয়েশন মিনিস্ট্রি। এর মধ্য দিয়ে ভারতের এই এলাকা আবারও নিজেদের দাবি করল চীন। এ নিয়ে অবশ্য দেশটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে কঠোর বার্তা দিয়েছে ভারত। আগেও এমন প্রতিক্রিয়া দিয়ে আসছিল ভারতীয় কর্তৃপক্ষ, তবে চীন তাতে কর্ণপাত করেনি। গতকাল মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, আমরা লক্ষ্য করেছি যে চীন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের জন্য নিরর্থক ও অযৌক্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে। নতুন করে নামকরণ এই অনস্বীকার্য বাস্তবতাকে পরিবর্তন করবে না।
রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ ব্যবস্থা। দেশটির প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর কাছে ড্রোন ব্যবহার করে ওষুধ সরবরাহের জন্য একটি পাইলট প্রকল্প শুরু হচ্ছে। মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, এই উদ্যোগটি স্বাস্থ্য মন্ত্রণালয় ও মালয়েশিয়ান রিসার্চ এক্সিলারেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এবং স্থানীয় ড্রোন প্রযুক্তি প্রদানকারীদের সাথে অংশীদারিত্বে পরিচালিত হবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, এই উদ্যোগটি গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য ক্লিনিক থেকে নির্বাচিত জাতীয় তথ্য প্রচার কেন্দ্র পর্যন্ত ওষুধ সরবরাহের কার্যকারিতা প্রদর্শনের জন্য একটি পাইলট প্রকল্প। এছাড়াও এই প্রকল্পের লক্ষ্য হল দ্বীপপুঞ্জ, প্রত্যন্ত গ্রাম এবং সঠিক রাস্তা অবকাঠামোবিহীন স্থানসহ দুর্গম এলাকায় থাকা সম্প্রদায়ের জন্য ওষুধের অ্যাক্সেস দ্রুত করা। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল ৮টার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।